আইডি নাম্বার 16 শান কে কথা বলেছে জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা তোমাদের পরীক্ষা হয়ে যাবে তোমরা কিছু শুনেছ না স্যার। অনলাইনে পরীক্ষা দিতে পারবা না স্যার পারবো না স্যার। স্যার দেওয়া পসিবল না। তাহলে কি অফলাইনে পরীক্ষা দিতে চাও জি স্যার। জি স্যার যে কোনো ভাবেই হোক অফলাইনে পরীক্ষা দিতে চাই স্যার। তার মানে পরীক্ষা দেওয়ার যে বড় ইচ্ছা আছে তোমরা ক্যাম্পাসে চলে আসতে চাও তাই তো স্যার ক্যাম্পাসে তো আছি আর অনেক আগে থেকেই স্যার। তোমরা সবাই ক্যাম্পাসে কারা কারা ক্যাম্পাসে আছো আর অনেকে আসতেছে স্যার, স্যার স্যার, আমি মনে হয় সবাই আছি। চলে আসবে। কে 45 মহসিন জি স্যার। আচ্ছা আচ্ছা মেয়েরা কে 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 আছে গোপালগঞ্জে কেউ নাই স্যার। তুমি নাই জন্য কেউ নাই এটা কেমনে বলো মেয়ে কেউ নাই। কে স্বর্ণালী বলতেছো কেউ নাই জি স্যার। স্যার আমি কিছুদিন আগে একবার গেছিলাম, কেউ নাই, আমি একাই গেছিলাম, পরে চলে আসছি আবার ময়মনসিং। ভেরি গুড তোমাদের অ্যাকচুয়ালি একাডেমিক কাউন্সিলের মিটিং আছে 10 তারিখ যতটুকু চিঠি পেলাম সেখানে আলোচনা করা হবে যে কিভাবে পরীক্ষা নিতে পারি আমরা অন্যান্য ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি পরীক্ষা নেওয়া শুরু করেছে অনলাইনে বিশেষ করে মিড টার্ম গুলা তো আমাদের একটা ডিসিশন হতে যাচ্ছে আর কি মেন্টালি রেডি হও পরীক্ষার জন্য নট লাইক আমরা 10 থেকে 15 তারিখের মধ্যে অবশ্যই জানবা তোমরা কিভাবে পরীক্ষা হবে এরপরে ভয়ের কারণ নাই যে 15 তারিখে জানিয়ে 16 তারিখে পরীক্ষা নেবো এরকম না সাফিসিয়েন্ট টাইম দেওয়া হবে তোমাদের লাস্ট সেমিস্টারে তো আমি ইনভলভ ছিলাম না অ্যাকচুয়ালি তোমাদের কোনো কোর্সেই ইনফ্যাক্ট তো কি অবস্থা কোর্সগুলা সব কমপ্লিট তো তাই না 3-1 তো তাই না সেটা 3-1 ছিল না জি স্যার 3-1 কমপ্লিট। আচ্ছা সেই মানে কি বলি আমি নভেম্বরে গেছি 2019 সেই 3-1 এখনো আছে আচ্ছা তো মোটামুটি কমপ্লিট সব কোর্স Yes, কমপ্লিট sir. ম্যাটেরিয়ালস সব ওকে স্যার ল্যাবগুলো হয়নি। ল্যাব পড়ে ল্যাব তোমাদের ল্যাব ওটা ইউনিভার্সিটি না খুললে ল্যাব হবে না কিন্তু এবং ল্যাবের জন্য তো আসলে তোমাদের খুব বেশি টাইম দরকার নাই যদি বলি যে আজকে নোটিশ দিই যে কালকে বাদ দিয়ে পরশু দিন একটা ল্যাব নেবো এটা তো সমস্যা নাই কারণ তাই না ল্যাবের নোটবুক তো রেডি তাই তো এনিওয়ে ল্যাব নিয়ে আসলে অতটা কনসার্ন না কনসার্ন হচ্ছে যে মেইন মিড টার্ম এবং ফাইনাল ওকে তো তোমরা ধীরে ধীরে ইয়ে করো মেন্টালি প্রিপারেশন নিতে থাকো ঠিক আছে মেন্টালি প্রিপারেশন নাও স্যার মিড আর ফাইনাল একসাথে নিলে ভালো হয় না? তাহলে টাইম কনজিউম কম হবে। সব চিন্তাই করা হচ্ছে ঠিক আছে ইভেন আরো তো ভালো হয় যদি মিড টার্ম না নেওয়া হয় জি স্যার এটা অনেক ভালো হয়। তাই কে এটার পক্ষে কে স্যার আমরা অনলাইন এক্সাম দিতে চাচ্ছি না স্যার। আচ্ছা সাপোজ তোমারটা মেনে নিলাম অনলাইন এক্সাম আমরা নিব না আমরা মিড টার্মও নিতে চাই না কি বলো জি স্যার। স্যার এটা সবাই মতামত দিবে আমি আশা করি। জি স্যার স্যার তাহলে জি স্যার মিডটার্ম না নিলে ভালো হয় স্যার। মেয়েরা মন খারাপ করছে অবশ্য না স্যার মন খারাপ করে গেছে। আচ্ছা এনিওয়ে শোনো আমি মানে যেগুলো বলতেছি এগুলো আসলে মানে ইট ইজ নট বিন ডিসাইডেড একাডেমিক কাউন্সিল এই জন্যই যে মিলে আলোচনা করে একটা ডিসিশন নেওয়া হবে তবে যতটুকু বুঝি যে আমার পার্সোনাল অপিনিয়ন যদি মিড টার্ম নিতেই হয় ইন ওয়ান গো ইন ওয়ান সিটিং দ্যাট মিন একবার পরে ফাইনাল এর আগে মিড টার্ম নিয়ে আধা ঘন্টায় অথবা 20 মিনিটে তারপরে ফাইনাল এটা একটা রিলিভিং ওয়ে হতে পারে যে এক পড়াশোনায় সব আর একটা হচ্ছে যে
সবচেয়ে ভালো হয় তোমাদের জন্য আর কি, আমার জন্য না, যে মিড টার্মটা না নিয়ে এইটা মার্কসটা এমনি এমনি দিতে, তাই তো? জি স্যার। 20 মার্কস না? জি স্যার। আজকে কি 41 আছে? 41? Yes, sir. Yes, sir. মিড টার্মের 20 মার্কস, তাই তো? এটা কি এমনি এমনি চাও নাকি পরীক্ষা দিতে চাও? Sir, যেটা ভালো হয়। এনিওয়ে, একটা মানে তোমাদের যাতে বার্ডেন না হয় এই ধরনের থিঙ্কিং করা হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে ডিপার্টমেন্ট থেকে ইন্ডিভিজুয়াল চেয়ারম্যানদেরকে এইভাবে প্রস্তাবনা দেওয়া হবে, সেই হিসেবে আসলে ইয়ে হবে। আমি এখানে দেখলাম যে বঙ্গবন্ধু কৃষিতে তোমাদের মিড টার্ম শুরু হয়েছে, কিন্তু মিড টার্মে তোমার 10 মিনিটের পরীক্ষা নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে মানে মার্কস কমে, অর্থাৎ এখানে 3টা কুইজ হয়, একটা মিড টার্ম হয়, আর এখানে ফাইনাল মার্কস হচ্ছে 40 হয় ফাইনাল এক্সাম। এখানে যেটা করছে যে 3টা কুইজে একটা নিচ্ছে, নিয়ে ওটাকে 3 গুণ করবে বেসড অন দা মার্কস অবটেইন, আর মিড টার্ম ওইভাবে হাফ নিচ্ছে 10 মিনিটের জন্য কুইজ ফর্মে অথবা এমসিকিউ ফর্মে। এটাকে আসলে পরবর্তীতে ইয়ে করবে, ম্যাগনিফাই করবে আর কি। এইভাবেই তারা ইয়ে করছে, কিন্তু মানে প্রসিড করতেছে, কিন্তু অনলাইনে আসলে পরীক্ষা নেওয়া খুবই ঝামেলা। কালকে আমি যেটা দেখলাম খুবই ঝামেলা। এটা আসলে 10 মিনিটের পরীক্ষা, কিন্তু একজন টিচারকে তোমার প্রায় 2 ঘন্টার মতো কাজ করতে হয় পরবর্তীতে, শুধুমাত্র অ্যান্সার শিট মানে সর্ট আউট করতে। এরপরে তো আছেই যে ক্যামেরা সার্বক্ষণিক রাখতে বলা হয়েছে। তোমরা যেটা করো যে বই দেখে লেখো না নোট দেখে লেখো জানি না, ক্যামেরা ঠিকই অন করা আছে, ক্যামেরা আছে ছাদের দিকে ডিরেকশন দিয়ে অন করে রাখছে, মানে মুখ দেখাচ্ছে না, খাতা দেখাচ্ছে না সিলেবাস। এখন হচ্ছে তোমরা প্রায় 68 অথবা 65 স্টুডেন্ট। অনলাইনে আসলে তোমাদেরকে কন্ট্রোল, যখন তোমরা অফলাইনে পরীক্ষা দাও তখনই কন্ট্রোল করতে পারি না, গলা ভেঙে যায়, হাত পা ছুটতে হয় আমাকে, মনে আছে না? অনেকে মানে আমি মার দিয়েছিলাম। অফলাইনে কন্ট্রোল তোমাদের করতে পারি না, অনলাইনে কেমনে কন্ট্রোল করবো বলো? তার জন্য আমরাও আসলে অনলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে না, এটাতে অনেক প্রবলেম অ্যারাইজ করবে, অ্যাসেসমেন্ট হবে না, যেটা যতটুকুই আমরা করতে চাই। তো একটা ডিসিশনে আসা হবে হয়তো একাডেমিক কাউন্সিল এই জন্যই, এবং যেরকমই ডিসিশন আসা মানে আসবে, আমি মনে করি যে তোমাদেরকে তোমাদের প্রবলেম এবং তোমাদের যাতে কষ্ট কম হয়, তাড়াতাড়ি রিকভার করতে পারি, সেই ধরনের কোনো ডিসিশন আসা হবে। কারণ যত অপশন আছে সবগুলাই ছাড় দেওয়া কথা চিন্তা করে তোমাদেরকে যাতে ছাড় দিতে পারি, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, বাট গেট রেডি মেন্টালি দ্যাট এক্সাম ইজ গোয়িং টু হেল্প ভেরি সুন। ওকে স্যার, গতকালকে তো স্যার ভিসি স্যারের কাছে যখন গেছিলাম, স্যার তো বললো যে জুনের 20 তারিখের পর থেকে পর্যায়ক্রমে স্যার মাস্টার্স আর ফাইনাল ইয়ারের পরীক্ষা নেওয়া হবে, আর থার্ড ইয়ারের জুলাইয়ের মাঝামাঝি বা জুলাই ফার্স্ট উইকের পরে এরকম সরাসরি পরীক্ষা নেবে, এরকম কথা স্যার বললো। এছাড়া তো এখন হবে না, মানে ইউ আর নট ভ্যাকসিনেটেড ইয়েট, ঠিক আছে? রোস্টার, তবে তোমরাই যেহেতু ফার্স্ট, ঠিক আছে, আমাদের ডিপার্টমেন্টের, তো যখনই আসুক তোমাদের টার্ন, তোমাদেরটাই ফার্স্ট হবে, তাই না? কারণ মাস্টার্স, ফাইনাল ইয়ার, থার্ড ইয়ার এইভাবেই শুরু করা হবে, হ্যাঁ, মানে রোস্টার করে শুরু করা হবে, এটাই মানে এটা প্রিলিমিনারি আলোচনা। আর কালকে আমাকে রেজিস্ট্রি অফিস থেকে ফোন দেওয়া হয়েছিল, কালকে না পরশু। তো আমি আবার আমার কলিগদের সাথে একটু আলোচনা করেছিলাম, আমার মতামত তাদেরকে দিয়েছিলাম। একাডেমিক কাউন্সিলে আসলে এজেন্ডা পাঠাইতে হয়, তো আমরা কোন এজেন্ডাই পাঠাবো না, অ্যাকচুয়ালি আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি যে এবার পরীক্ষা সংক্রান্ত শুধু আলোচনা, এবং সেটা অলরেডি মানে এজেন্ডার মধ্যে ইনক্লুডেড, সেটা আমাদের পাঠাইতে হবে না। তো পরীক্ষার ইয়েগুলা শিক্ষক সমিতি সহ যেসব আলোচনা হয়েছে ভিজিটারদের সাথে, পর্যায়ক্রমে পরীক্ষা হবে, হ্যাঁ, ওয়ান আফটার অ্যানাদার। এরপরে হচ্ছে যে এবং পরীক্ষাগুলো এইভাবেই নেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। তবে আমরা মানে মতামত দিয়েছি যে অনলাইনে যে পরীক্ষাটা না নেওয়া, এটাতে সবার জন্যই আসলে ডিফিকাল্টি, আমাদের ওই ধরনের প্ল্যাটফর্ম নাই। যদি আমি এই পরীক্ষাগুলা কোরিয়াতে যখন মাস্টার্সের স্টুডেন্টদের সাথে ইনভলভ ছিলাম, 8জন 10জন করে স্টুডেন্ট ছিল, অনলাইনে পরীক্ষা নিয়েছি, তাদের মানে প্ল্যাটফর্ম ডেভেলপ করা আছে, একটা ওয়েবসাইটের লিংকে ঢুকে তুমি কোশ্চেন পাবা,
কোশ্চেনটা ধরো যে সার্টেন টাইম, যে সময় দেওয়া থাকবে 30 মিনিট অথবা 40 মিনিট, এই 40 মিনিট অ্যাক্টিভ থাকবে। 40 মিনিটের মধ্যে যতটুকু আনসার করতে পারো আনসার করবা। আর যদি 40 মিনিট মানে 40 মিনিটের পরে এটা অটোমেটিক্যালি ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, এর মধ্যে তোমাকে সাবমিট করতে হবে। তো ওই ধরনের প্ল্যাটফর্ম আমাদের নাই actually। এবং আমাদের প্রস্তাবনা ছিল যে যদি অনলাইনে পরীক্ষা নিতে হয় এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এবং ইউজিসি যে নির্দেশনা যে সার্বক্ষণিক তোমার ক্যামেরার সামনে থাকতে হবে, ওই ধরনের আসলে এগুলা মানে ইমপ্র্যাকটিক্যাল কিছু, নন প্র্যাকটিক্যাল কিছু কন্ডিশন, যেটা আমাদের সোসিও ইকোনমিক কন্ডিশন আমাদের ক্যাপাবিলিটিস এর মধ্যে নাই, অনেকের জন্যই নাই। একটা তোমার ল্যাপটপ অথবা ডেস্কটপ ছাড়া শুধু মোবাইল দিয়ে সার্বক্ষণিক তোমাদের মনিটর করা খুব মুশকিল। এনিওয়ে, সো তোমরা জানবা হয়তো 10 তারিখের পরে অফিসিয়াল ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো ডিসিশন আসবে, আসার পর ডিপার্টমেন্টকে হয়তো কিছু অর্ডার দেওয়া হবে বেসড অন দ্য গাইডলাইন। এরপরে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল বসে তোমাদেরটা আমরা ইয়ে করবো আর কি। তো আমি আশা করি যে রোস্টার করলেও একটা মানে সার্টেন একটা রেঞ্জ অফ ডেট দেওয়া থাকবে, যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে মাস্টার্সের পরীক্ষা শেষ করতে হবে, এই ডেট থেকে এই ডেটের মধ্যে থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, তারপরে থার্ড ইয়ার। সো বেসড অন দ্যাট আমরা আমাদের মতো করে ইয়ে করবো আর কি। ঠিক আছে, বাট কথা হলো যে পরীক্ষা হবে মেন্টালি প্রিপারেশন না, রাইট? ওকে, আমরা আজকে আধা ঘন্টা সময় পাবো হয়তো, আধা ঘন্টা একটু দেখি এটা কি প্রোটিন মেটাবলিজম। এটা প্রোটিন না, এটা অ্যাকচুয়ালি ফ্যাট মেটাবলিজম হবে। ফ্যাট আর লিপিড মেটাবলিজম, এটা সেন্স করা হয়নি। স্যার ক্লাসটা রেকর্ড করা লাগবে। তো আচ্ছা, আমি কি মানে শেয়ারিং অফ করে দিলাম, তাই না? জি স্যার। Recording in progress. রেকর্ডিং পেয়েছো প্রিভিয়াস গুলা? প্রিভিয়াস দিয়ে রেকর্ডিং হয়েছিল তো। জি ম্যাম, জি স্যার পেয়েছি আমরা। কিছু বোঝা যায়? অ্যাজ ইউজুয়াল অ্যাকচুয়ালি ওই রেকর্ডিং মানে অ্যাজ ইউজুয়াল হবে না। তোমরা যেমন ইউটিউবে যেরকম দেখো অথবা ভিডিও লেকচার যেরকম শোনো ওরকম হবে না, কারণ আমরা পার্টিসিপেটরি কিছু মানে ইভেন্ট চলে আসে, কোশ্চেন করি, তোমাদের আনসার নেই। হ্যাঁ, যার জন্য একেবারে স্মুথ যে ওয়ান ওয়ে লেকচার সেরকমটা না। হ্যাঁ, এরপরে তোমাদেরকে মানে কিছুটা নোট আউট করতে হবে আর কি, টেনে টেনে যেখানে যতটুকু দরকার তোমাদের। তো আজকে আমরা কার্বোহাইড্রেট এবং প্রোটিন মেটাবলিজম ইন রুমিনেন্ট পড়েছি। আজকে শেষ করতে পারবো না হয়তো। ফ্যাট মেটাবলিজম আমরা দেখতে যাচ্ছি। টাইপস অফ লিপিড, এটা যে ফান্ডামেন্টালসে পড়েছি। এখানে যে টাইপস পড়বো এটা স্পেশাল উইথ এ স্পেশাল এমফাসিস অন রুমিনেন্ট ডায়েট, হাইড্রোলাইসিস এন্ড স্যাচুরেশন অফ লিপিড ইন রুমেন। এটা স্যাচুরেশন আর একটা টার্ম আছে হাইড্রোজেনেশন, সেটা intestinal absorption of lipid, utilization of dietary lipid by the order, that means memory system. Our ultimate target actually either nutrient utilized by the memory system or utilized by the muscle for hyperplasia. The role of liver in fat metabolism and addition or added lipid in dairy ration. Sorry, আমি এই করে তোমাদের কিছু রিকল করতে হবে। রিকল বুঝো তোমরা? রিকল বুঝো? জি স্যার। স্মরণ করা, হ্যাঁ। প্রিভিয়াস কিছু, সেটা হোক ফান্ডামেন্টালস হোক পোলট্রি নিউট্রিশন থেকে, তোমরা লিপিড, ফ্যাট এন্ড ফ্যাটি অ্যাসিড ডেফিনিশন, টাইপস ওখানে জেনে নেবো, ওগুলো হচ্ছে জেনারেল টাইপস। এরপরে ফ্যাট রিলেটেড যে সব টার্মস ছিল গ্লোসারি, স্ট্রাকচার অফ স্যাচুরেটেড এন্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এগুলা সেভারাল টাইমস পড়ানো হয়েছে, এগুলা আর রিপিট করবো না অ্যাকচুয়ালি। আমরা সরাসরি চলে যাই রুমিনেন্ট ডায়েটে। কিছু কিছু introductory কিছু পয়েন্টস। Diet eaten by cattle contain only 10 to 5% of lipid, যেটা পোল্ট্রি ডায়েটের ক্ষেত্রেও এরকমটাই ছিল অ্যাপ্রক্সিমেটলি। Contribute directly about 50%
of the fat in milk. যেটা বলা হচ্ছে যে among the ingested fat from this 2 to 5%, 2 to 5% approximately 50% চলে যায় mammary gland in case of milking cows. Most concentrated source of energy in feed, যেটা তোমরা জানো, এটা is not new. এই ফ্যাটের মধ্যে যেগুলো কম্পোনেন্ট সব জায়গায় থাকবে, বাট আমরা হচ্ছে যে ফ্যাট হাইড্রোলাইসিস এন্ড ইউটিলাইজেশন, অ্যাবসর্পশন এন্ড ইউটিলাইজেশন ইন রুমিনেন্ট, এই কনটেক্সটে আসলে যেসব ফ্যাট, যেসব টাইপ অফ ফ্যাট আমাদের হাইলাইট করা উচিত সেটা এখানে নিয়ে আসছি। ট্রাইগ্লিসারাইড, ফর এক্সাম্পল, triglycerides are found primarily in cereal grains, oil seeds, and animal fat. The basic structure, of course, of a triglyceride consists of 1 unit of glycerol and 3 units of fatty acid. That's why it is triglyceride. এরপরে আরেকটা হচ্ছে যে glycolipids. It form a second class of fat found primarily in the forests. This compound have a structure similar to the triglyceride, except one of the 3 fatty acid that has been replaced by and sugar, most preferably. Okay, এখানে যেমন 3 fatty acid ছিল in case of triglyceride, similar structure, but instead of 3 fatty acid, 1 fatty acid will be replaced by sugar, preferably lipid. তোমরা মিউট করে নাও, সবাই মিউট করে নাও প্লিজ। Phospholipid, আরেকটা টাইপ অফ ফ্যাট। Phospholipid are the minor component in feedstuff, but they are found in a high concentration in the ruminal bacteria. Of course, এটা এখানে চলে আসবে কারণ আমরা রুমিনাল ব্যাকটেরিয়া যেহেতু সবটাই অলমোস্ট হচ্ছে স্মল ইন্টেস্টাইনে রিচ করে এবং মোস্টলি হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে কাজ role play করে, but there is also some of the fatty portion within the single cell protein, and that will be phospholipid, very minor quantity, এবং এটা ব্যাকটেরিয়াল সেলে যেহেতু পাওয়া যায় সেটা আমরা রিচ করব স্মল ইন্টেস্টাইন অফ রুমিনেন্ট। So 3 types of fat or lipid: triglyceride, glycolipid, and phospholipid. এই তিনটা টার্ম অবশ্যই পরবর্তী আলোচনাগুলো চলে আসবে, সেটা যেখানে হাইড্রোলাইসিস বলো, অ্যাবজর্পশন বলো, অথবা মেটাবলিজম বলো। এরপরে যারা মোস্ট অ্যাবান্ডেন্ট বাট মাইনর কম্পোনেন্ট হিসেবে তোমার রুমিনেন্ট ফিডে চলে আসে, এটা মাইনর কম্পোনেন্ট বিকজ অনলি 3.5%, বাট দ্য মেজর কম্পোনেন্ট এটা হচ্ছে যে ফ্যাট সাপ্লিমেন্ট। যখন আমরা মানে এক্সট্রা ফ্যাট অথবা অয়েল সাপ্লিমেন্ট করব তখন হচ্ছে যে মেজর কম্পোনেন্ট। বাট যদি আমরা ফ্যাট সাপ্লিমেন্ট করি থ্রু দ্য ডায়েট, আইদার সিরিয়াল, গ্রেইন, অয়েল সিড অথবা ফরেস্ট, তখন ফ্যাটি অ্যাসিডটা মাইনর কম্পোনেন্ট। আর যখন ফ্যাট সাপ্লিমেন্ট করব তখনই এই ফ্যাটি অ্যাসিডটাই মেজর কম্পোনেন্ট হবে, এইসব মাইনর হবে, রাইট? So yeah, এখানে মনে হয় একটা মিস করেছি যে ফসফোলিপিড, লাইক দ্য গ্লাইকোলিপিড। Phospholipid, এটার স্ট্রাকচারটা যদি দেখো, when one fatty acid is replaced by the phosphate bond, এখানে গ্লাইকোলিপিডের ক্ষেত্রে সুগার দ্বারা রিপ্লেস হয়েছে, এখানে ফসফেট বন্ড দ্বারা রিপ্লেস হবে, তখনই এটাকে ফসফোলিপিড বলবো। তাহলে ট্রাইগ্লিসারাইড হচ্ছে গ্লিসারোলের পাশাপাশি অ্যাটাচ থাকবে হচ্ছে 3 ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে। গ্লাইকোলিপিডের ক্ষেত্রে গ্লিসারল থাকবে, 2 ফ্যাটি অ্যাসিড থাকবে, একটা সুগার মলিকুল থাকবে, একটা ফ্যাটি অ্যাসিড রিপ্লেস হবে, রাইট? আর ফসফোলিপিডের ক্ষেত্রে একইভাবে গ্লিসারল থাকবে, 2 ফ্যাটি অ্যাসিড থাকবে এবং একটা ফসফেট গ্রুপ থাকবে। সো জেনারেল স্ট্রাকচার অফ ফ্যাটি অ্যাসিড এবং মোস্টলি যেসব ফ্যাটি অ্যাসিড আমরা রুমিনেন্ট ডায়েটে পাবো, এগুলা নাম এবং স্ট্রাকচার এটার খুব বেশি দরকার নেই, এটা তোমরা দেখে নাও। আর কিছু আমি যদি প্রসিড করি ইন্ট্রোডাক্টরি কিছু পয়েন্টসে, যে প্লান্ট লিপিড typically contains 70 to 80% of the unsaturated fatty acid, and they tend to remain in liquid state.
ফর এক্সাম্পল অয়েল প্লান্ট সবগুলা লিপিডই তোমরা দেখবা যে পাম অয়েল বলো সানফ্লাওয়ার অয়েল বলো অথবা মানে মোস্টলি প্লান্ট অরিজিনেটেড যেসব ফ্যাট মোস্টলি আছে লিকুইড ফর্মে থাকে সেটা দ্যাটস নট নিউ অ্যানিমাল ফ্যাট containing about 40 to 50% of the saturated fatty acid and they tend to remain in the solid state except some of the exception. The degree of unsaturation has been marked has a marked effect on how well it is digested by an animal and in case of ruminant whether or not it interfere with the fermentation of carbohydrate in the rumen. So this one is the very critical and important point to be noted and to remember in case of ruminant. যখনই হচ্ছে যে একটু বেশি ফ্যাট অ্যাড করবা অথবা ফ্যাটি পোর্শন চলে আসবে তখনই অ্যাকচুয়ালি ফাইবার পোর্শন অথবা কার্বোহাইড্রেটাইজেশন কে কিছুটা হ্যাম্পার করবে কিভাবে হ্যাম্পার করবে সেটা আমরা পরে আসতেছি সো লিপিড ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন ইন রুমেন আমরা আসলে কিছুটা ফ্লো চার্ট দিয়ে আসবো বাট এই ফ্লো চার্টে কি কি হবে সেটা একটু দেখি যে ক্যাটল ডায়েট predominantly contain polyunsaturated fatty acid as a part of plant triglyceride যদি আমরা বেশি সাপ্লিমেন্ট না করি কোনো ফ্যাট সাপ্লিমেন্ট না করি প্ল্যান্ট থেকে যেটা পাবে triglyceride and glycolipid majority of the lipid are hydrolyzed in the rumen of course the bacteria in the rumen is split off the fatty acid and sugar তো তোমরা জানো যদি গ্লাইকোলিপিড যেহেতু বলা আছে গ্লাইকোলিপিড এক মোল সুগার একটা ফ্যাটি অ্যাসিড রিপ্লেস করে সুগার দ্বারা অ্যাড হয় from the glycerol backbone called the termed as lipolysis or hydrolysis okay the bacterial breakdown যেটা সেটা ডাইজেশন বলবো না ফ্যাটের সেটা বলবো with the help of যেহেতু ব্যাকটেরিয়া দেওয়া হচ্ছে সেটাকে lipolysis বলতে পারি অথবা hydrolysis বলতে পারি then after hydrolysis the released fatty acids undergo hydrogenation. It's termed as biohydrogenation because it's going to happen biologically with the help of rumen bacteria. এবং তোমাদের মনে রাখতে হবে যে এই ফ্যাট ব্রেকডাউনে সব ব্যাকটেরিয়া ইনভলভ না কিছু লাইপোলাইটিক ব্যাকটেরিয়া ইনভলভ বাট বায়োহাইড্রোজেনেশনে অলমোস্ট সব ব্যাকটেরিয়া ইনভলভ আমরা এই দুইটা টার্ম আমরা খুব তাড়াতাড়ি ফ্লো চার্টে চলে আসছি আর rumen hydrolysis has most extensively been characterized in যে আচ্ছা এখানে তো দুইটা চলে আসছে আমরা আর কিছু ব্যাকটেরিয়া দরকার ছিল এখানটায় আচ্ছা এনিওয়ে এই দুইটাই আপাতত রাখি এরপরে আমি এত ভুলে গেছি আর কিছু ব্যাকটেরিয়া অ্যাড করতে Anaerobibrio lipolytica first bacteria type of bacteria which hydrolyze the triglyceride and Butyrobibrio fibrisolvens or fibrisolvens যেটাই তোমরা বলো which hydrolyze phospho and glycolipid mostly glycolipid phospholipid খুব minor quantity তে থাকে so আমি জানি না আমি দুইটা অ্যাড করছি হয়তো দুইটাই মেজর যে ফ্যাটি পোরশন যেটা হাইলাইট করেছি সেটার জন্যই দুইটা অ্যাড করেছি দুই টাইপের ব্যাকটেরিয়া বাট देयर আর লিটল মোর ফ্যাট হাইড্রোলাইজিং ব্যাকটেরিয়া এনিওয়ে যদি এর চেয়ে বেশি অ্যাড আমি করে দেই তাহলে সেটা ওইভাবে পড়বা না হলে এই দুইটাই কারণ তোমার মেজর টাইপ অফ যে লিপিড তোমার রুমিনেন্ট ডায়েটে সেটা কভার করেছে অ্যাকচুয়ালি So এই দুই গ্রুপের ব্যাকটেরিয়া মেইনলি ফ্যাট হাইড্রোলাইসিস অথবা লাইপোলাইসিসে অ্যাক্টিভ রোল প্লে করে ইন দ্য রুমেন lipase enzyme secreted by these bacteria involved in the lipolysis and hydrolysis যেটা আগেই বলেছি যে ব্যাকটেরিয়া তাদের ইন্টারেস্টের জন্য অ্যাটাক করে বিভিন্ন নিউট্রিয়েন্টকে সেটা হোক সেলুলোজ স্ট্রাকচারাল অথবা নন স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট অথবা এখন যেটা করতেছি ফ্যাট for their own interest, for their own nutrient. In excess, তারা এনজাইম রিলিজ করে সেই এনজাইম দ্বারা অ্যাকচুয়ালি ফাইনাল হাইড্রোলাইসিস হয়
the glycerol and the sugar released from the glycolipid are fermented to volatile fatty acid, where propionic acid and butyric acid are the major end product. এখানে যেটা বলা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিডে ট্রাইগ্লিসারাইডে একটা গ্লিসারল থাকে, তিনটা ফ্যাটি অ্যাসিড থাকে। সো এখানে বলা আছে ফ্যাটি অ্যাসিড এন্ড সুগার, সরি গ্লিসারল এন্ড সুগার, গ্লাইকোলিপিডে একটা সুগার থাকে, তাই না? সো গ্লিসারল এন্ড সুগার রিলিজড ফ্রম দ্য গ্লাইকোলিপিড আর ফার্মেন্টেড টু ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড। আমরা কিছুক্ষণ পরেই দেখবো ফ্লো চার্টে যে ফ্যাট থেকে শুধুই ফ্যাটি অ্যাসিড যে আসবে তা না, অন্যান্য যেহেতু কিছু স্ট্রাকচার থাকে সেহেতু আমরা হচ্ছে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড প্রডিউস করবে রুমেনে অ্যাজ এ মেজর এন্ড প্রোডাক্ট। অ্যান্ড এখানে মনে রাখতে হবে যে এখানে অ্যাসিটিক অ্যাসিড আসবে না, এটা ফাইবারাইজেশন না, এটা হচ্ছে গ্লিসারল এবং সুগার। তাই হচ্ছে বিউটারিক এবং প্রোপিওনিক অ্যাসিড, সুগার থেকে মেইনলি প্রোপিওনিক অ্যাসিড আসবে, গ্লিসারল আসবে, গ্লিসারল থেকে বিউটারিক অ্যাসিড আসবে। এই দুইটা হচ্ছে মেজর কম্পোনেন্ট আফটার ইউটিলাইজিং অর ফার্মেন্টিং গ্লিসারল এন্ড সুগার molecule from the glycolipid. The backbone of dietary lipid is quite rapid and complete. Sorry, the breakdown of dietary lipid is quite rapid and complete, so that no monoglyceride and diglyceride pass to the lower digestive tract. এই যে মানে ব্যাকবোন যেটা আছে, যেটা তোমার ট্রাইগ্লিসারাইডের ব্যাকবোন, গ্লিসারল এন্ড সুগার, এগুলার ব্রেকডাউন এতটাই র্যাপিড যে এখান থেকে মনোগ্লিসারাইডস অথবা ডাইগ্লিসারাইড এই ফর্মে কিছুই আসবে না, খুব তাড়াতাড়ি কুইক হয় এবং র্যাপিড হয়, যার জন্য there is no possibility to pass a monoglyceride or diglyceride to the lower digestive tract. It will take part to produce volatile fatty acid. ফ্যাট থেকে তোমরা ইয়েতে দেখেছো যে নন রুমিনেন্টে গ্লিসারল হয়, সেটাও পাস করে, সেটাও রিচ করে স্মল ইন্টেস্টাইনে, সেখান থেকে অ্যাবজর্ব হয় বিভিন্ন ফর্মে। কিন্তু এই রুমিনেন্টের ক্ষেত্রে গ্লিসারলটা আসলে volatile fatty acid কনভার্ট। এটা একটা ডিসিমিলারিটিস বিটুইন রুমিনেন্ট এন্ড নন রুমিনেন্ট ইন রেসপেক্ট টু দ্য ফ্যাট digestion. A major exception to this would be when a highly saturated triglyceride are fed. যে এই যে পয়েন্টটা নিয়ে আসছি যে আমরা বলেছি যে কোনো মনোগ্লিসারাইড এন্ড ডাইগ্লিসারাইড লোয়ার ডাইজেস্টিভ ট্র্যাক্টে রিচ করবে না, বাট কিছু কিছু এক্সেপশন আসতে পারে যখন হাইলি স্যাচুরেটেড ট্রাইগ্লিসারাইড আমরা ফিডিং করাবো কাউকে, তখন কিছু কিছু এক্সেপশন চলে আসতে পারে। Protozoa are not involved in any great extent to hydrolysis fat in the rumen except for that of phospholipid. আমরা এখানে তোমরা দেখবো যে দিয়েছি যে মেজর হচ্ছে ট্রাইগ্লিসারাইড এন্ড গ্লাইকোলিপিড, to a little extent, to a very lesser extent phospholipid, and এখানে শুধুই ব্যাকটেরিয়ার গ্রুপ দিয়েছি, বাট প্রোটোজোয়া দেইনি। প্রোটোজোয়া অ্যাকচুয়ালি হাইড্রোলাইসিসে খুব বেশি রোল প্লে করে না, কিন্তু ফসফোলিপিড যখন থাকবে তখন কিছুটা রোল প্লে করতে পারবে। বাট তোমরা জানো যে ফসফোলিপিড অ্যাকচুয়ালি মোস্টলি আমরা রুমিনেন্ট ডায়েটে এক্সেপ্ট দ্য কেস উইথ সাপ্লিমেন্ট ফ্যাট, যদি আছে যে শুধু মানে ফিড সোর্স থেকে ফ্যাট পায়, সেখানে ফসফোলিপিডের পরিমাণ খুবই কম থাকবে, কারণ এটা আমরা ব্যাকটেরিয়াল সোর্স থেকে আমরা এক্সপেক্ট করি ফসফোলিপিডটা। সেহেতু এই প্রোটোজোয়াগুলা ফসফোলিপিডের মানে খুব মাইনর কোয়ান্টিটিতে প্রেজেন্ট হওয়ার কারণে প্রোটোজোয়াল অ্যাক্টিভিটি অন ফসফোলিপিড উইল বি ভেরি মাইনর। যদি আমরা কিছুটা ফ্যাট সাপ্লিমেন্ট করি, সেখানে তো মেজরলি ফ্যাটি অ্যাসিড থাকবে, এরপরে যদি কিছু ফসফোলিপিড থাকে সেটাতে মানে প্রোটোজোয়া অ্যাক্টিভ রোল প্লে করতে পারে। বাট if we do not supplement any additional fat, there will be very less chance of protozoa to get the phospholipid in contact and hydrolyze that. But main কথা হচ্ছে যে phospholipid protozoa fat hydrolysis এ খুব বেশি রোল প্লে করে না, except the phospholipid present. Phospholipid কিছুটা করে। Salivary amylase present in the ruminant has a very low activity, whereas the monogastric animals whereas in the monogastric animal it play a major
or more important role. বলা হচ্ছে যে রুমিনেন্টের ক্ষেত্রে সেলিব্রি অ্যামাইলেজ কোনো রোল প্লে করতে পারে না। Celebrate lipase, actually. We're talking about fat, but fat hydrolysis are bacterial lipase that are mostly, and which is different in case of non-ruminant because non-ruminant pancreatic lipase as well as celebrate lipase is play correct hydrolyzation. The fatty acid released in the rumen are not absorbed from the rumen, but rather it will pass through the abdomen and then the small intestine. Which is the primary site for absorption of fatty acid. It's not also new. However, the profile of fatty acid rich in the small intestine is very different than the dietary source or the fat or fatty acid profile consumed by the ruminant. সেটা হোক তোমার supplemented fat or fatty acid অথবা feed source fat or fatty acid. এর কারণ হচ্ছে their extensive biohydrogenation will take place in the rumen, যেটাকে আমরা saturation বলেছি অথবা hydrogenation বলেছি. So is a different composition of fat that is released in the small intestine compared to the dietary source or supplemented source. This is because the extensive biohydrogenation that occur in the rumen as a result of bacterial activity. তোমরা polyunsaturated fatty acid এটা মেজরলি থাকবে তোমার যখন আমরা ফ্যাট সাপ্লিমেন্ট করব, এবং ট্রাইগ্লিসারাইড অবশ্যই, এবং স্মল ইন্টেস্টাইনে রিচ করে কোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রিচ করে না বিকজ অফ দ্য প্রসেস অফ বায়োহাইড্রোজেনেশন। এটা নিয়ে আমরা ডিটেইলস পড়বো বায়োহাইড্রোজেনেশন। এখন যদি আমরা কিছুটা ফ্লো চার্টে দেখি, আমরা ডায়েটারি লিপিড দেখবো। এখানে দিয়েছে লাইপোলাইটিক ব্যাকটেরিয়া অ্যাজ এ হোল, কোনো লিস্ট ডাউন করিনি। ট্রাইগ্লিসারাইড, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, যেগুলো মেজর পোর্শন অফ রুমিনেন্ট ফ্যাট। এখান থেকে ট্রাইগ্লিসারাইড থেকে দেখো গ্লিসারল বলেছি যে ভিএফএ তে কনভার্ট হবে, রাইট? এখানে একটা এনজাইম দেওয়া হয়েছে, সেটা ব্যাকটেরিয়াল অরিজিন। গ্যালাক্টোলিপিড, তোমরা এখানে দেখবা যে সব জায়গায় লাইপেজ, কিন্তু বেসড অন দ্য টাইপ নামটা একটু চেঞ্জ, এনজাইম যেটা অ্যাক্টিভ রোল প্লে করবে। গ্যালাক্টোলিপিডে আসছে লাইপেজ গ্যালাক্টোসাইডেজ। এই কম্পাউন্ডের নাম থেকেই আসলে এটা চলে আসবে এবং তোমাদের ভুলে যাওয়ার অপশন খুবই কম। গ্যালাক্টোলিপিড থেকে আসবে দুইটা, একটা হচ্ছে গ্লিসারল অ্যাজ এ ব্যাকবোন এবং গ্যালাক্টোজ। এই দুইটাই অ্যাকচুয়ালি, এটা সুগার, এটা গ্লিসারল, দুইটাই বিএফএ প্রোডাকশনে যাবে। এবং প্রত্যেক জায়গায় তোমরা মানে মনে রাখতে হবে যে কিছু ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে অ্যাজ এ রেজাল্ট, যেসব এনজাইম দেখতেছো এগুলো সব ব্যাকটেরিয়াল অরিজিন। ফসফোলিপিড, ফসফোলাইপেজ দিয়েছি এনজাইম, সেটা থেকে গ্লিসারল ব্যাকবোন আসবে এবং এইটা ভিএফএ তে কনভার্ট হবে। এবং এইটা গেল ভিএফএ স্টেজ, যেটা হাইড্রোলাইসিস। এরপরে দেখো যে সব জায়গা থেকে মোটামুটি রিমেইনিং পার্ট দিস ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো আসবে। যদি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আসে, দ্যাটস ফাইন, ইট উইল বি অ্যাডেড টু দ্য স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দ্যাট ইজ গোইং টু। এই তোমরা কে আনমিউট করা আছে, প্লিজ চেক এন্ড মিউট। এবং the cases where the unsaturated fatty acid will be released, this unsaturated fatty acid will be hydrogenated with the help of rumen microbes, wide variety of rumen microbes. The process is called biohydrogenation. It's nothing but addition of hydrogen and breaking down of the double bond of the unsaturated fatty acid to make it single bond, which is going to convert into saturated fatty acid. এবং একটু আগে আমি বলেছি যে biohydrogenation almost all rumen bacteria, rumen microbes will take part. এবং এটা একটা beneficial একটা process, biohydrogenation. It reduces the partial pressure of the hydrogen ion inside the rumen. As a result, fermentation process can carry on. প্রত্যেকটা ফার্মেন্টেশনে হিউজ অ্যামাউন্ট হাইড্রোজেন আয়ন প্রডিউস হয়। এই হাইড্রোজেন আয়নগুলো যদি সামহাও এর মাধ্যমে যে প্রেসার তৈরি হয় রুমেনে, এটা যদি মিনিমাইজ না হয় তাহলে হচ্ছে ফার্মেন্টেশন প্রসেস স্টপ হয়ে যাবে এট সাম পয়েন্ট। ওকে,
যার জন্য এই যে মানে হাইড্রোজেন আয়নটা রিমুভ করা, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন আয়ন রিমুভ করা অথবা রিডিউস করা, মিনিমাইজ করা, এটা একটা বেনিফিশিয়াল প্রসেস। এইটা যখন বেনিফিশিয়াল বলতেছি যে যখন এটা মানে একটা ডিজায়ারেবল কাজে ইউজ হবে, যেমন এটা আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড হচ্ছে থ্রু দ্য বায়োহাইড্রোজেনেশন প্রসেস। এটা একটা ডিজায়ারেবল পাথওয়ে, বাট দেয়ার ইজ অলসো সাম আনডিজায়ারেবল পাথওয়ে that uptake hydrogen ion, and that is actually minimizing the partial hydrogen pressure of hydrogen ion, but producing some other gases that is becoming detrimental for our environment and also associated with the energy loss of the animals. And we are going to talk about that in a separate lecture. So আর একটু shortly এখানে দিয়েছি যে ডায়েটারি একই জিনিস আমি 3 স্লাইডে দেখাবো, ঠিক আছে? এখানে দেখাচ্ছি একটু ভেঙে ভেঙে, এখানে একটু মানে খুব ব্রিফলি দেখানোর চেষ্টা করেছি যে ফরেজ এন্ড কনসেন্ট্রেট থেকে মোস্টলি ট্রাইগ্লিসারাইড এন্ড গ্যালাক্টোলিপিড আসবে, গ্লিসারল এবং গ্যালাক্টোজ যেটা ব্যাকবোন এবং সুগার মলিকিউল বিহেভি প্রোডাকশনে যাবে। আর ফ্যাটি অ্যাসিড যেগুলো যদি আনস্যাচুরেটেড হয় তাহলে বায়োহাইড্রোজেনেশনের মাধ্যমে স্যাচুরেটেড হবে, আর স্যাচুরেটেড হলে তো কথাই নাই। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো স্মল ইন্টেস্টাইনে রিচ করবে, সেখান থেকে হচ্ছে absorb হবে, whereas the BFA will be absorbed directly through the rumen wall, right? এবং এখানে আর একটু করা হয়েছে যে ইলাবোরেট করা হয়েছে, এটা একটা পাবলিকেশন থেকে নেয়া। এগুলো অ্যাড করার পর আমার অ্যাকচুয়ালি দেখে মনে হয়েছে যে এটা আরো ডেসক্রিপটিভ, যার জন্য অ্যাড করেছি। সেম জিনিস যে এখানে দেখো যে ফ্যাট সোর্স আর ফ্যাট সাপ্লিমেন্ট দিয়েছে, মানে এটা ফ্যাট সোর্স আর টাইপ অফ ফ্যাট দিয়েছে। ফ্যাট সোর্সের মধ্যে আছে ফ্যাট সাপ্লিমেন্ট যেখানে ফ্যাটি অ্যাসিড এন্ড ট্রাইগ্লিসারাইড থাকবে, ফরেস্ট থেকে গ্যালাক্টোলিপিড থাকবে, সিএল গ্রেন থেকে মোস্টলি ট্রাইগ্লিসারাইড এন্ড ওয়েল সিড থেকে ট্রাইগ্লিসারাইড। এটা আছে টোটাল আছে কনসেন্ট্রেট থেকে মোস্টলি ট্রাইগ্লিসারাইড আসে। তোমরা দেখো ইচ এন্ড এভরি ফ্যাটি কম্পোনেন্ট উইল রিচ ট্রাইগ্লিসারাইড। তোমরা দেখো গ্লিসারলের সাথে 3টা ফ্যাটি অ্যাসিড আছে, গ্লিসারল আলাদা হলো, ফ্যাটি অ্যাসিড আলাদা হলো। এরপরে গ্লিসারল সরি এটা আছে তোমার গ্যালাক্টোলিপিড যেখানে একটা সুগার মলিকিউল থাকবে, গ্লিসারল আলাদা হলো, ফ্যাটি অ্যাসিড 2টা পাইলো রিলিজ হলো এবং সুগার মলিকিউল। এই যে তোমার গ্লিসারল থেকে তোমার টোটালি বিএফএ তে যাবে, যেটা আগেই বলেছি। আর এদিকে তোমরা দেখো যে ফ্যাট সাপ্লিমেন্ট থেকে শুধুমাত্র ট্রাইগ্লিসারাইড এন্ড ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড সরাসরি যাবে ফ্যাটি অ্যাসিড পুলে এবং ট্রাইগ্লিসারাইড অ্যাকচুয়ালি এখানে আসবে triglyceride hydrolysis এর পর এটা আছে again that with the same process like this one small intestine রিচ করবে। এইখান থেকে সব ফ্যাটি অ্যাসিড অ্যাকচুয়ালি স্মল ইন্টেস্টাইনে রিচ করবে না অথবা বায়োহাইড্রোজেনেশনে যাবে না। এখানে মোস্টলি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলা কিছুটা মানে rumen microbes has very lower affinity to fat and very কি বলবো less consortia of rumen microbes needed actually fatty acid, and those needed fatty acid very minor quantity. Some of the fatty acid will be utilized by the rumen microbes. As a result, it will be converted to microbial cell, and the majority of the fatty acid will go to the process of biohydrogenation, especially in case of unsaturated fatty acid. And then এখানে যে ট্রান্স ফ্যাটি অ্যাসিড লেখা হয়েছে এটা তোমরা এখন স্কিপ করো, এটা আমরা বায়োহাইড্রোজেনেশন যখন পড়তেছি কিছুক্ষণ পরেই তখন আমরা দেখবো। বাট বায়োহাইড্রোজেনেশন একটা স্টেপ আছে ট্রান্স, সিস থেকে ট্রান্স কনভার্ট saturated fatty subsequently it will be converted to saturated fatty that will reach to the small intestine and subsequently absorbed. এটা তোমাদের বলেছি কার আনমিউট করা আছে প্লিজ। So it's as a whole তোমরা মানে দেখো যে কোনো ভাবে করতেছি আমরা হচ্ছে আসলে আমাকে তোমাদের যে দুই সিআর কে আমাদের অ্যাক্সেস মানে কোড নির্বাচন করতে হবে, যে যারা কারা বাজার ঘাটে আসো মানে ক্লাসে জয়েন করে মোবাইল পকেটে রেখে ট্রাভেল করতেছো আই ডোন্ট নো, তারা আমি জানি না মিউট করে আসো নাকি
দিস ইজ আনমিউট করা, সব ডিস্টার্ব আমার কি আছে এরকম। আমি কি স্টপ করবো ক্লাস? তো এখানে যেসব কথা বলেছি এইসব আসলে আমি ইলাবোরেট করেছি, এইসব মানে ডিসক্রাইব করেছি এখানটা। সো হোয়াট হ্যাপেন ইন দ্য রুমেন ডিউরিং হাইড্রোলাইজেশন। আচ্ছা ইয়া রায়হান আছো? রায়হান রায়হান আছো? হাবিবুল্লাহ কে? হ্যাঁ হাবিবুল্লাহ, তোমাদের কথা শুনে কেউ একজন ইয়ে করতে পারো? সোনালি আছো? সিয়ার আছো? জি স্যার, জি স্যার। এই হাবিবুল্লাহকে আজকে অ্যাবসেন্ট রাখবা, ঠিক আছে? হাবিবুল্লাহ একমাত্র যে সে আনমিউট করা আছে এবং মানে স্পিকিংটা নয়। ওকে ওকে স্যার। আমি ওকে রিমুভ করলাম। আই ডোন্ট লাইক দ্যাট। আর স্বর্ণালী তুমি ইয়ে করো, হাবিবুল্লাহর সাথে পার্সোনালি কমিউনিকেশন করে ওকে বলবা আমার সাথে কথা বলতে, ঠিক আছে? ওকে স্যার। টোটালি ফাজলামি, যে ক্লাসে অ্যাটেন্ড করছে সে ইচ্ছা মতো ইয়ে করবে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে এখানটায় তোমার আমি যেসব বলেছি সেটাই অ্যাকচুয়ালি এলাবোরেট করা পরের স্লাইডে, বিষয় তোমরা একটু পরে নিবা। এখন আসি বায়োহাইড্রোজেনেশনে, আমাদের অল্প সময় আছে। আর বায়োহাইড্রোজেনেশনে যেটা খুব বেশি করে পড়লাম, অনেক সময় কথা চলে আসছে যে ইট ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রিলিজড ফ্রম দ্য গ্লিসারল ব্যাকবোন by the lipolysis into a saturated fatty acid. So হাইড্রোজেনেশন এখান থেকেই তোমরা বুঝতেছো যে একটা হাইড্রোজেন আয়ন অথবা দুইটা অ্যাড করে একটা ডাবল বন্ডকে ভেঙে সিঙ্গেল বন্ড করা হয়। এইটার কিছু কিছু স্টেপ আছে। নাম্বার 1 স্টেপ আছে আইসোমারাইজেশন, আর নাম্বার 2 আছে হাইড্রোজেনেশন। আইসোমারাইজেশন হচ্ছে যে তোমার সিস ফর্ম থেকে ট্রান্সফর্মে কনভার্ট করা, যেটা এখানে বলেছি। এই যে এখানে ট্রান্স দেওয়া ছিল এই জায়গাটায়। সো এটা হচ্ছে আইসোমারাইজেশন, তোমার ফর্মটা চেঞ্জ করতে হবে। সিস এবং ট্রান্স তোমাদের অবশ্যই মনে থাকার কথা ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি থেকে, আর না মনে থাকলে জাস্ট গুগল করো এবং রিকল করার ট্রাই করো। সিস থেকে ব্যাকটেরিয়াল আইসোমারেজ একটা এনজাইম, সেটার মাধ্যমে এটা ট্রান্সফর্মে কনভার্ট হয়। এরপরে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল হাইড্রোলাইজ, এইটা দ্বারা, এই এনজাইমটা দ্বারা অ্যাকচুয়ালি হাইড্রোজেন আয়ন, যেটা আমি বলেছিলাম যে ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে যে হিউজ অ্যামাউন্টে ফ্রি হাইড্রোজেন আয়ন প্রডিউস হয় ইন দ্য রুমেন, সেই হাইড্রোজেন আয়নগুলোকে গ্রাব করে অ্যাড করার মাধ্যমে অ্যাকচুয়ালি এই ডাবল বন্ডটাকে ভেঙে সিঙ্গেল বন্ড, এটা খুব মানে মোস্ট ইজিলি এক্সপ্লেইন করা। এর চেয়ে ইজিলি আমি আসলে খুঁজে পাই না কিভাবে এক্সপ্লেইন করব। এখানে যা বলেছি দুইটা স্টেপ, আইসোমারাইজেশন এন্ড হাইড্রোজেনেশন, এবং যেসব ব্যাকটেরিয়াল এনজাইম ইনভলভ সেগুলো অবশ্যই মনে রাখবা। যা হলো ভেরি সিম্পলি, আইসোমারাইজেশন হচ্ছে সিস ফর্ম থেকে ট্রান্সফর্মে কনভার্ট হবে উইথ দ্য হেল্প অফ ব্যাকটেরিয়াল আইসোমারেজ, and then hydrogenation is nothing but addition of hydrogen to the double bond with the help of bacterial hydrolyze, যেটা হচ্ছে ডাবল বন্ডটাকে ভেঙে সিঙ্গেল বন্ড করে। এবং এখানে দেখতেছো যে এখানে দুইটা হাইড্রোজেন আয়ন ছিল, সেখান থেকে 4টা হয়েছে, রাইট?
সো এই হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনস, এইভাবেই তোমার ডাবল বন্ডটা ভেঙে গেছে। এখন যদি আমরা স্পেসিফিক এক্সাম্পল নেই, এটা তো আগে ইন জেনারেল বলেছি, কোনো ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল দেই নেই। দেয়ার আর সেভারাল আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড that must be hydrogenated through the process of biohydrogenation and converted to saturated fatty acid. এখানে যদি দেখো যে লিনোলেনিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড আছে 18 কার্বন, যেখানে 3টা ডাবল বন্ড থাকবে 3 জায়গায়, 9, 12 and 15 কার্বন, এবং সবগুলো আছে সিস ফর্মে। এইখান থেকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে ট্রান্সফর্মে হবে। ফর এক্সাম্পল তোমরা দেখো এখানে যে এই যে 12 কার্বনের যে ডাবল বন্ড আছে ওইটা ট্রান্সফর্মে হয়েছে, এখন ট্রান্স হয়েছে নাম্বার 11 ফর্মে। আমরা এখানে দেখেছি যে যখন সিস হয় তখন 2টা কার্বনের সাথে ডাবল বন্ড থাকে, তখন কার্বনের নাম্বার, যে ডাবল বন্ডের নাম্বার, আমরা ওইটা একটু মানে ডিফারেন্টলি প্রেজেন্ট করতে পারি, হয়তো এই কার্বন অথবা এই কার্বন। তো যার জন্য এখানে আমরা ট্রান্স 11 দিয়েছি। তোমরা এগুলা আসলে খুব ডিটেলস যেতে হবে না, এটা একেবারে ইন ডেপথ বায়োকেমিস্ট্রি, সেখানে আমরা যাব না। জাস্ট তোমরা মনে রাখো যে কিভাবে হচ্ছে, এবং ট্রান্স হলে 3টাই একসাথে হচ্ছে নাকি একটা একটা করে হচ্ছে, সেটাই। একটা হয়েছে এখানে, এরপরে একটা ট্রান্স হলে সেটাই অ্যাকচুয়ালি হাইড্রোজেনেশন হবে, সেটা আর থাকবে না, তখন একটা ডাবল বন্ড কমে যাবে। এখানে দেখো যে ডাবল বন্ড একটা কমে গেছে। এইভাবে অ্যাকচুয়ালি স্টেপ ওয়াইজ ডাবল বন্ড গুলা ভেঙে হাইড্রোজেনেশন হবে, এবং সাবসিকুয়েন্টলি এটা একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হবে। সেম এজ লিনোলিক অ্যাসিড, এইটাতে 2টা ডাবল বন্ড থাকে, এটা হচ্ছে 9 এবং 12 কার্বন, সিমিলার। সো ইটস নট দ্যাট ডিফিকাল্ট, এবং তোমাদের ডেপথে যাওয়ার দরকার নেই, জাস্ট সুপারফিশিয়ালি তোমরা প্রসেসটা মনে রাখো। অ্যাকচুয়ালি বেসিক হচ্ছে এইটা, রাইট? why hydrogenation, যেটা একটু আগেই বলেছি যে aids in relieving the rumen of excess hydrogen caused by the constant VFA fermentation through the normal fermentation process. এটাই পার্শিয়াল প্রেসার যে তৈরি করে সেটাকে মিনিমাইজ করে। polyunsaturated fatty acid are highly toxic to the bacteria. এইটাই হচ্ছে পয়েন্ট, যেটা প্রথমেই বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে excess addition of fat অথবা excess fat content to the ruminant diet, it will be detrimental for the normal fermentation. এর কারণ হচ্ছে মোস্টলি polyunsaturated fatty acid গুলা, এগুলা আছে হিউজ অ্যামাউন্টে পিএইচ রিডিউস করে রুমেনের আফটার হাইড্রোলাইসিস, অর্থাৎ ফ্যাট যখন কন্টেইনিং হিউজ অ্যামাউন্টে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ওই ফ্যাটগুলা হাইড্রোলাইসিসের পর যখন সিগনিফিকেন্ট অ্যামাউন্টে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রিলিজ হয়, এগুলা অ্যাকচুয়ালি তোমার রুমেন পিএইচ কে down the results, it will be toxic to the rumen microbes, এবং majority of the cellulose digesting microbes ওগুলার জন্য টক্সিক হয়ে যায়, যার জন্য মাইক্রোবস সার্ভাইভ করতে পারে না, এবং মাইক্রোব সার্ভাইভ না করলে অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট কনসিডারেবল ফার্মেন্টেশন হবে না। যেহেতু রুমেন ব্যাকটেরিয়ার জন্য টক্সিক, এই ব্যাকটেরিয়াগুলো সার্ভাইভ করতে পারে না, এবং ডিফারেন্ট গ্রুপ অফ ব্যাকটেরিয়া ডু দ্য ডিফারেন্ট থিংস তোমরা জানো, এবং এই গ্রুপের ব্যাকটেরিয়া যখন সার্ভাইভ করতে পারবে না তখনই হচ্ছে যে ফার্মেন্টেশনে হ্যাম্পার চলে আসবে, ফার্মেন্টেশন রিডিউস হবে। এই জন্যই অ্যাজ এ হোল বলা হয় যে এডিশন অফ এক্সেস অ্যামাউন্ট অফ ফ্যাট রিডিউস দ্য কার্বোহাইড্রেট, মোস্ট ইম্পর্টেন্টলি স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট ফার্মেন্টেশন। মোর ডিটেলস অ্যাবাউট বায়োহাইড্রোজেনেশন, এইটা তোমাদের বেসিক পড়াই দিলাম এই জায়গায়, এবং একটা এক্সাম্পল দিয়েছি। এরপরে আর কিছু বেনিফিট আছে, সেগুলো আসলে 2-3 স্লাইডে আমি এখানে করেছি, 2 স্লাইডে লিস্ট আউট করেছি। এটা জাস্ট ডিসক্রিপটিভ, তোমরা একটু পড়ে নিও, আমি এটাতে আর যাব না। আমরা এখন দেখব যে অ্যাবজর্পশন কিভাবে হয়। আচ্ছা, আমার মনে হয় আমি আজকে আর শেষ করতে পারবো না, শুধু অ্যাবজর্পশন পড়ায় আজকে শেষ করব। যে মাইক্রোবিয়াল ফসফোলিপিড, তোমাদের আগেই বলেছিলাম ফসফোলিপিড খুব মাইনর কোয়ান্টিটিতে থাকে রুমিনেন্ট ডায়েটে, এবং সেটা মোস্টলি মাইক্রোবিয়াল অরিজিন।
microbial phospholipid are digested in the small intestine and contribute to the pool of fatty acid that are processed and absorbed through the small intestine. আমরা তোমার রুমিনে আমরা পড়েছি যে ট্রাইগ্লিসারাইড থেকে হোক আর গ্যালাক্টোলিপিড থেকে হোক, ওটা গ্লিসারল ব্যাকবোন এবং সুগার ব্যাকবোন ভিএফএ প্রোডাকশনে যায় এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলা থ্রু দ্য বায়োহাইড্রোজেনেশন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হয় এবং সেটাই স্মল ইন্টেস্টাইনে রিস্ক করে তারপরে অ্যাবজর্ব হয়। However, phospholipid is still it is intact because it is microbial origin. এবং এটা মাইক্রোবিয়াল অরিজিন হওয়ার কারণে এটা তো রুমেনে ভাঙবেই না, এটা স্মল ইন্টেস্টাইনে রিস্ক হবে, সেখানে অ্যাকচুয়ালি ডাইজেস্ট হবে। হ্যাঁ, হওয়ার পর এটা অ্যাসিড হবে এবং ওই যে আগের যে ফ্যাটি অ্যাসিড আমরা রুমেন থেকে পেয়েছিলাম সেই ফ্যাটি অ্যাসিড কমপ্লেক্সে অ্যাড হবে এবং সাবসিকুয়েন্টলি এটা অ্যাবজর্ব হবে। Bile secreted by the liver and pancreatic juice are mixed with the content যেটা phospholipid breakdown help করে, যেটা normal process, and as it is happening in the small the breakdown process is very non ruminant. আবারও কেউ একজন আনমিউট করে আসো, প্লিজ চেক and mute. This secretion are essential to prepare lipid for absorption and for water miscible particle called micelles that can enter into intestinal cell. It has a mix level. এটা একটা সিনোনিম, ইজিলি মিক্স করা যায়। এই যে সিচুয়েশনগুলো হচ্ছে এগুলো তোমরা মিসেলস করে ফাইল দ্বারা এগুলা সিমিলার কাইন্ড অফ as well. তো এখানে অ্যাবজর্পশনে আরো ডিটেইলস আছে, এখানে কিছু কিছু প্রসেসিং হয়, এখানে তো খুব শর্টলি দিলাম। Processing further লাগবে, because it's really different than the especially absorption is different than so এটা পরে ক্লাসে কেউ একজন টেক্সট করেছে কারণ বলেছেন নাকি সাউন্ড প্রবলেম হচ্ছে। আজকে কি 25 জয়েন করেছে? 25 জয়েন করেছে, সে টেক্সট জি করেছে। স্যার। কি সৌভাগ্য আমাদের সবার, না? আজকে মনে হয় ফার্স্ট টাইম সে ক্লাসে অ্যাটেন্ড করলো এবং আমি জানি না সে কেমনে পরীক্ষা দিবে। এখন পর্যন্ত মনে হয় যে 8টা-9টা ক্লাস করে ফেলছে, তাই না? নিশাদ আছো নাকি? 25 আইডি? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তুমি জানো তো যে 60 অথবা 65% এর নিচে অ্যাটেন্ডেন্স গেলে পরীক্ষা দিতে পারবে না, তুমি সেটা জানো? জি না স্যার। জানো না? জি না। তাহলে তোমার আর এই ক্যাম্পাসে আসার দরকার নেই, পড়াশোনা বাদ দাও, ঠিক আছে? তুমি যে এই রুলস না জানো তাহলে একদিন পরীক্ষা দিছো কেমনে? ও স্যার, ওইটা তো এমনি, অনলাইন এটা তো জানি না। অনলাইন কি অফলাইন ক্লাসেস সে ডিফারেন্ট? এটা কি ক্লাস না, এটা কি গল্প করতেছি আমি? জি না স্যার। তো মোবাইল ছিল না তো স্যার, এইজন্য ক্লাস করতে পারিনি। মোবাইল ছিল না, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তোমার এই স্মার্টফোন তো আগে থেকে আমি জি স্যার। স্মার্টফোন ছিল না, মিথ্যা বলে পাপ কুড়ায়ও না, ঠিক আছে? ক্লাস করো নাই, সেটাই হচ্ছে কথা। না স্যার, মোবাইলের ডিটেইলস দেই, মোবাইল কিনছি ডিটেইলস দেই স্যার। এনিওয়ে, ইউনিভার্সিটি শুধুমাত্র যদি কনসিডার করে, ঠিক আছে, তাহলে হয়তো কনসিডার পাবা। এবং এটা শুধু তোমার একার জন্য না, সবাই যারা ক্লাস করে নাই। আমি কিন্তু স্ট্রিক্ট, আমি ব্ল্যাক এন্ড হোয়াইট যেভাবে দেওয়া ছিল ঠিক সেভাবে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। এরপরে যদি ইউনিভার্সিটি কনসিডার করে ওকে নিশাদ আহমেদ স্পেশাল পারসন, তাকে পরীক্ষা দিতে দেওয়া হোক, দ্যাট ইজ ডিফারেন্ট। এবং এটা শুধু তোমার জন্য না, সবার জন্য একই। অফলাইনে যেভাবে কাউন্ট হয়েছিল ঠিক সেভাবেই কাউন্ট হবে।
এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। আর আমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিও Thank you, sir. স্বর্ণালী। রায়ান সম্ভবত নাই আজকে। আর ফ্যাট আমরা পরবর্তীতে শেষ করবো আর কি, পরবর্তী ক্লাসে শেষ করে এরপরে এইটার মাধ্যমে আসলে মেটাবলিজম, ইউটিলাইজেশন এগুলা আসলে যেগুলা একটু ডিফিকাল্ট মনে হয় তোমাদের কাছে সেটা শেষ করব। এরপরে যা আসবে সেগুলো খুব ভেরি মানে সুপারফিশিয়াল আমরা এবং ডিসক্রিপটিভ আর কি, এটা এত কঠিন হবে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। পরের ক্লাস বৃহস্পতিবার। স্যার লাস্টে কি শুধু অ্যাটেন্ডেন্সের কথা বলছিলেন? আমার কারেন্ট চলে গেছিল তো। হ্যাঁ, শুধু অ্যাটেন্ডেন্সটা তুমি আমাকে দিও। আচ্ছা স্যার।